প্রিয় দর্শক, আমাদের শরীরে নানা রকম তন্ত্র বা সিস্টেম রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্র। তারই একটি প্রধান অংশ হচ্ছে ফুসফুস। এই শীতকালে ফুসফুসের প্রাদুর্ভাব এবং এই জনিত অনেক রকমের রোগ বালাই হয়ে থাকে, তাই বিশেষ যত্ন নিতে হবে এই শীতে ফুসফুসের। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডক্টর অনন্যা দাস ক্যামিলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ শীতকালে ফুসফুসের যত্ন সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। শীতকালে ফুসফুসের যত্ন সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, ভালো আছি স্যার। প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই আমাদের এই ফুসফুস বা রেসপিরেটরি সিস্টেমের গঠনতন্ত্রটা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। রেসপিরেটরি সিস্টেমে আমরা বলি ফুসফুস। ফুসফুস হচ্ছে মেইন অর্গান। ফুসফুস আসলে আমাদের মানব দেহেরই একটা ভাইটাল অর্গান। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে থাকে। আমাদের পরিবেশ থেকে যে অক্সিজেন আছে, অক্সিজেনটা ফুসফুস আমাদের সারা শরীরে ফুসফুস রক্তের সাথে মিশিয়ে দেয় এবং সারা শরীরে সরবরাহের জন্য কাজ করে। এবং শরীরে মানে কার্যকরণের প্রভাবে বা আমরা বলি বিপাকের প্রভাবে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এই কার্বন ডাইঅক্সাইডটাও ফুসফুস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের করে দেয়। ফুসফুস এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এই জন্য ফুসফুস দুইটা আমাদের দেশে, আমাদের শরীরের মধ্যে বুকের দুপাশে দুটা ফুসফুস আছে। এই ফুসফুসের সাথে কন্ডাক্টিং সিস্টেম আমরা বলি শ্বাসযন্ত্র, এয়ারওয়েটা আছে। আপার এয়ারওয়ে, লোয়ার ওয়ে আমরা এপিগ্লটিস দিয়ে ভাগ করি, ল্যারিংস দিয়ে ভাগ করি। উপরের অংশটা আপার এয়ারওয়ে, নিচের অংশটা লোয়ার এয়ারওয়ে বলি। হ্যাঁ, এই দুটার সাথে সাথে ভেন্টিলেশন, যে শ্বাস প্রশ্বাসের কার্যকরণ, এর জন্য কিছু মাসল ইনভলভ থাকে। মেইন মাসল হচ্ছে ডায়াফ্রাম, মানে আমাদের অ্যাবডোমেন, মানে পেট এবং বুকের মাঝখানে যে বড় একটা পর্দা আছে, দি ডায়াফ্রাম বলি। এই দি ডায়াফ্রাম শ্বাস প্রশ্বাসের জন্য মূল ভূমিকা পালন করে। বুকের পাঁজরের চারপাশে যে প্লুরাল স্পেস, এই সবগুলো মিলে আমাদের শ্বাস প্রশ্বাসটা আমরা নিয়ে থাকি এবং এই কার্যকরণটা, এই জটিল কার্যকরণটা হয়ে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে। এবং প্রতিনিয়ত আমরা প্রতিটা শ্বাসের মাধ্যমে আমরা প্রায় 500 ml এর মতো বাতাস গ্রহণ করি এবং প্রতি মিনিটের দেখা যায় 6 লিটারের মতো। এইভাবে আমরা প্রতিদিনই প্রতি মুহূর্তে আমরা বাতাস নিচ্ছি এবং বের করছি এবং এর মাধ্যমে অক্সিজেনটা রক্তের মধ্যে প্রবেশ করতেছে, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, একটু জানতে চাই এখন আপনার কাছে, শীতকালে আমাদের এই ফুসফুস বা লাংস কি কি রোগে আসলে আক্রান্ত হতে পারে এবং এই প্রসেসটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে শীতকাল আমাদের দেশে, শীতকালটা অনেকটা কমফোর্টেবল। হ্যাঁ, তারপরেও শীতকালে কিছু পরিবেশগত পরিবর্তন হয়। শীতকালে খুব ঠান্ডা পড়ে, কোল্ড হয়, ঠান্ডা পড়ে। আমাদের দেশে এক্সট্রিম কোল্ড হয় না, কখনো বরফ পড়ে না, এই জন্য আমাদের দেশে শীতকালটা কমফোর্টেবল। কিন্তু এই যতটুকু ঠান্ডাই পড়ে, কখনো কখনো 4 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে আসে আমাদের দেশের, বেশি বোধহয় নামে না। এই তাপমাত্রাতেও শ্বাসনালীতে আমরা যখন বাতাস গ্রহণ করি, বাতাসের মাধ্যমেই ঠান্ডা বাতাসটা বুকের মধ্যে প্রবেশ করে। এই ঠান্ডা বাতাসের প্রভাবে যে শ্বাসনালী যেটা আছে, ক্ষুদ্র শ্বাসনালীগুলো সংকুচিত হয়। এর মধ্যে কিছু কেমিক্যাল মেডিয়েটর রিলিজ হয়, রিলিজের প্রভাবে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায়, যার কারণে বাতাসটা ঠিক যেই পর্যায়ে গেলে বাতাসটা ডিফিউশনের মাধ্যমে অক্সিজেনটা রক্তের মধ্যে প্রবেশ করবে, সে প্রবেশে বাধাগ্রস্ত হয়। এটাকে বলি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এর মধ্যে অ্যাজমা হচ্ছে একটা মূল ডিজিজ। অ্যাজমা সাধারণত অ্যালার্জিজনিত যাদের সমস্যা আছে তাদের হয়ে থাকে। আরেকটা স্মোকিং রিলেটেড অ্যাজমা অথবা এয়ার পলিউশন রিলেটেড শ্বাসকষ্ট, সেটাকে আমরা সিওপিডি বলে থাকি। আরও কিছু লাং ফাইব্রোসিস হয়। এটা লাংসের মধ্যে যে প্যারেনকামা যেটা আছে, অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইয়ের সেপ্টারের মধ্যে কিছু ফাইবার টিস্যু তৈরি হয়ে যায়। এটা ধীরে ধীরে অনেক জটিল একটা রোগ, ধীরে ধীরে দেখা যাচ্ছে লাংটাকে নষ্ট করে ফেলে। এটা একটা সময় গিয়ে অনেক কটা কারণের জন্য জড়িত। ইমিউনোলজিক্যাল কারণ আছে, বিভিন্ন কারণ, পরিবেশগত কারণ আছে, জেনেটিক কিছু কারণ আছে, সব মিলে একটা পর্যায়ে ফাইব্রোসিস হয়, আমাদের ফুসফুস নষ্ট হয়। প্রিডমিনেন্টলি আমাদের অ্যাজমা হয়, সিওপিডি রোগী, অ্যাজমা রোগীদের অবস্থা খারাপ হয় শীতের মধ্যে, সিওপিডি রোগীরা বেশি আক্রান্ত হয়, ফাইব্রোসিসের রোগীরা, এবং সেই সাথে ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার কারণে শীতের মধ্যে আরও কিছু কাজ হয়। যেমন শীতের মধ্যে বাতাসটা একটু আর্দ্র থাকে, হিউমিডিটি কম থাকে এবং বাতাসের মধ্যে ধুলাকণার পরিমাণটা বেশি থাকে আর্দ্রতার কারণে, যার কারণে বাতাসের মধ্যে সহজেই ধুলাকণাগুলো শরীরে প্রবেশ করে। আর্দ্রতার কারণে আমরা যেটা বলি যে লাংসের ডিফেন্সের মধ্যে একটা আছে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স, যে মিউকাসটা তৈরি হয়, মিউকাসটা কম পরিমাণ তৈরি হয়, যার কারণে এই ধুলাগুলো বের করে দেওয়ার প্রসেসটাও এফেক্টেড হয়।
এফেক্টেড হয় আলটিমেটলি ইমিউনিটি কম হওয়ার কারণে সহজেই সংক্রামিত হয়, নিউমোনিয়া হয় অনেক বেশি মাত্রায় বাচ্চাদের ক্ষেত্রে এবং এক্সট্রিম মানে সিনিয়র সিটিজেন যারা আছে এল্ডারদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে নিউমোনিয়ার প্রবণতা বেড়ে যায় এই শীতের মধ্যে। আচ্ছা স্যার, আপনি তো অনেকগুলো রোগের কথা আমাদেরকে এতক্ষণ বললেন, একটা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা। এগুলোর মধ্যে স্যার একটু জানতে চাই, যদি বলি শর্ট টার্ম ডিজিজ এবং লং টার্ম বা দীর্ঘমেয়াদী ডিজিজ, তাহলে ক্যাটাগরাইজ করবো কীভাবে? জি ধন্যবাদ আপনাকে। এটা আসলে শর্ট টার্ম ডিজিজ যেগুলো বলি আমরা, ইনফেকশন যেগুলি হয় অধিকাংশ ইনফেকশনই শর্ট টার্ম ইনফেকশন। আমরা বলি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অধিকাংশ সময় শীতের সময় ভাইরাস দিয়ে হয়, অনেক কয়টা ভাইরাস এদের রেসপন্সিবল থাকে। এর মধ্যে ইনফ্লুয়েঞ্জা একটা অন্যতম, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, আরও অনেক ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, রোটাভাইরাস, অনেক কটা ভাইরাস আমাদের শ্বাসনালীতে প্রদাহ তৈরি করে। এগুলির সাধারণত শর্ট টার্ম হয়, এগুলো লং টার্ম হয় না সাধারণত। আমাদের বডি ইমিউন সিস্টেম একসময়, আর ব্যাকটেরিয়া আছে, অন্য জীবাণুগুলো, মাইক্রো ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করে, সেগুলিও যে ইনফেকশনগুলি করে সাধারণত শর্ট টার্ম। লং টার্ম হলে রোগী যে ইমিউনিটি সাধারণত এগুলোকে মানে কনফাইন করে এবং এগুলোকে ইরাডিকেট করে, এবং চিকিৎসা না নিলে এটা একসময় লং টার্ম হতে পারে, বাট সেটা অনেক পরিমাণটা অনেক কম এবং এটার ইফেক্টটা অনেক বেশি এবং বিশেষ কিছু সার্কামস্টেন্সেসে হয়ে থাকে। আচ্ছা, আর লং টার্ম ডিজিজ বলি আমরা অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, লাং ফাইব্রোসিস, এই যেসব রোগগুলো লং টার্ম ডিজিজ। অ্যাজমার মধ্যে একটা ভ্যারাইটি আছে ইন্টারমিটেন্ট অ্যাজমা, এপিসোডিক, এটা সারা বছর ভালো থাকে, দেখা যায় শীতের সময় গিয়ে হয়, এটা বলি সিজনাল অ্যাজমা। এদের অ্যালার্জেনের প্রভাবে হয়, কোনো অ্যালার্জেনের প্রতি এক্সপোজড হলে তখন এই অ্যাজমাটা দেখা দেয়। এটা কিন্তু অ্যাজমা কিন্তু শর্ট টার্মও হতে পারে, কিন্তু আলটিমেটলি ডিজিজ তো থেকে যায়, এর ইয়েগুলো থেকে যায়, প্রসেসটা থেকে যায়। এই জন্য এটা অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিয়েকটাইটিস এবং লাং ফাইব্রোসিস, এগুলো লং টার্ম আমরা বলতে পারি। একটু জানতে চাই এটা সাইন সিমটম সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। নিউমোনিয়াতে আসলে মেইনলি আমরা বলি যে লাং এর প্যারেনকাইমার ইনফেকশনকে নিউমোনিয়া বলি। হ্যাঁ, এটার প্রভাবে লাংসের মধ্যে কিছু রেডিওলজিক্যাল চেঞ্জ আসে। হ্যাঁ, এটা সাধারণত নিউমোনিয়া পেশেন্টগুলি সাধারণত কাশি, জ্বর এবং অতিরিক্ত যখন হয়ে যায় কফ বের হয়, এবং অতিরিক্ত যখন হয়ে যায় তখন শ্বাসকষ্ট নিয়ে আসে। আমাদের নিউমোনিয়া কজগুলোর মধ্যে আমি একটু আগে বলেছি যে ভাইরাল কিছু কজ আছে, কিছু ব্যাকটেরিয়াল কজ আছে। এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা কমনলি ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন বলি আমরা, এটা দিয়ে কমনলি হয়। আরও অনেক কটা ভাইরাসের লিস্টটা অনেক লম্বা লিস্ট, ভাইরাসও এরকম একটা লম্বা লিস্ট আছে। শীতের সময় যেটা হয় আমরা একটু যেটা বলেছি যে আর্দ্রতা একটা ফ্যাক্টর হয়, আমরা পানি একটু কম খাই শীতের মধ্যে, আমরা পানি একটু কম অ্যাভয়েড, ঠান্ডার জন্য পানি একটু কম খেতে চাই। বাইরের পরিবেশটা অনেক শুষ্ক থাকে, যার কারণে বাতাসটা অনেক শুষ্ক থাকে, অল্পতেই ধুলাবালি এবং জীবাণু শরীরে প্রবেশ করে, এবং একই সাথে শরীরের ইমিউন সিস্টেমও এফেক্টেড হয়ে থাকে, ইমিউন সিস্টেম দুর্বল থাকে। আমরা যে লাংসে যে ডিফেন্স মেকানিজম আছে, লাংসের মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স একটা, সেলগুলোর এক ফাংশন, এগুলো সব কিছু একটু দুর্বল থাকে। দুর্বলতা থাকার কারণে অল্পতেই জীবাণুটা শরীরে প্রবেশ করে সেখানে প্রলিফারেট করে, মানে বংশবৃদ্ধি করে একসময় একটা লাংসে একটা বড় অংশ এফেক্ট করে ফেলে। যারা উপরের শ্বাসনালীর মধ্যে করে তাদের শুধু কাশি হয়, একটা সময় এক্সট্রিম যখন হয় তখন শ্বাসকষ্ট হয়। লাংসের প্যারেনকাইমা যখন, তখনই আমরা নিউমোনিয়া বলি, এবং নিউমোনিয়া লাংসের প্যারেনকাইমা একটা নির্দিষ্ট অংশ তারা অকুপাই করে, ওই জায়গায় শ্বাস প্রশ্বাসের যে কাজটা, অক্সিজেনের পরিবহন, এই কাজে বাধাগ্রস্ত হয়, যার ফলে আসলে মানুষের শ্বাসকষ্ট হয়। জি স্যার, আমরা একটু বিস্তারিত আলোচনা করব নিউমোনিয়া সম্পর্কে। একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, ইউসুফ, আক্কেলপুর, জয়পুরহাট থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, এখন তো গ্রামের লোক, আমার ধান কাটা মারার সময় তো এই কাজ করাতে আমার খুব যে ধুলাবালিতে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডাটা এমন যে আমার একবারে কণ্ঠ নিচু হয়ে গেছে, তারপর কান এবং গলার পিছনে মনে হচ্ছে জ্যাম হয়ে আছে। এই সমস্যাটা আর কি, খুব কষ্ট পাচ্ছি। এখন কি করতে পারি? আপনার কি আগে থেকে কোনো অ্যাজমা বা ধূমপানজনিত কোনো সমস্যা ছিল? না, এরকম কোনো কিছু নেই। অ্যালার্জি কোনো ধরনের অ্যালার্জি আছে? না, অ্যালার্জি নেই। জি, ধন্যবাদ দর্শক। আপনার আসলে যেটা হয়েছে, এটা ঠান্ডাজনিত কারণে আপনার উপরে, আমরা যদি আপার এয়ারওয়েতে একটা ইনফেকশন হয়েছে। হ্যাঁ,
এটা মেইনলি এই ধরনের সমস্যাগুলোতে ভাইরাস দিয়ে ইনফেকশন হয়, ভাইরাসের পরবর্তীতে ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়ে থাকে। তো এটা সাধারণত শর্ট টার্ম হয়, অল্প সময়ের জন্য হয়। আপনার এই সময় আপনাকে একটু গরম পানি খেতে হবে, গরম পানি গার্গেল করতে হবে। ব্যথা থাকলে বা জ্বরের ভাব আসলে আপনাকে প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন এবং গরম পানি ভাপ নিতে পারেন। এতে আপনি কিছু উপশম পাবেন। যদি বেশি হয় এবং যদি কফের পরিমাণ অতিরিক্ত থাকে, জ্বর চলে আসে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন ডক্টরের পরামর্শ নিয়ে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা একটু আলোচনায় আবার ফিরে আসি। আপনি স্যার নিউমোনিয়ার কিছু কজ বললেন, আমাদেরকে কিছু সাইন সিমটম বললেন। এখন স্যার জানতে পারি যে এটার কি কি ট্রিটমেন্ট হতে পারে? জি, এটা আসলে সিভিয়ারিটি অনুসারে আমরা কত বেশি এলাকা ইনভলভ করেছে, কত সিভিয়ার এটা ইনভলভ, এটা সিস্টেমিক ইনভলভমেন্ট সিভিয়ারিটি অনুসারে। যদি হালকা, যদি আমরা বলি মাইল্ড, মডারেট, সিভিয়ার 3 ভাগে ভাগ করে থাকি। তো যাদের মাইল্ড ইনফেকশন হয়, যা মাইল্ড নিউমোনিয়া হয়, অল্প মাত্রায় এফেক্টেড থাকে, তাদেরকে আমরা এবং রেডিওলজি কি করে এক্স রে করে দেখি যে ইনভলভমেন্ট, এরিয়া অফ ইনভলভমেন্ট কতটুকু। নিউমোনিয়া হয়ে গেলে যদি আমরা কফ পরীক্ষা করে আমরা জীবাণু আইডেন্টিফিকেশনের চেষ্টা করি, তার ব্লাড টেস্ট করে আমরা সিভিয়ারিটি বের করার চেষ্টা করি। যদি প্রদাহটা খুব বেশি মাত্রায় থাকে, কফে জীবাণুর মাত্রায় থাকে, আমরা স্পেসিফিকভাবে ওই জীবাণু কিল করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। হ্যাঁ, এছাড়া নর্মালি আমরা সব রোগীর ক্ষেত্রেই, নিউমোনিয়ার সব রোগীর ক্ষেত্রেই যেটা বলে থাকি, একটু বেশি পরিমাণে পানি খাবে, গরম পানি, মানে গরম পানি অতিরিক্ত গরম না, আমরা লুক ওয়াটার বলি, কুসুম গরম পানি খাবেন। অতিরিক্ত কাশি হলে কিছু ওষুধ খেতে পারেন এবং স্পেসিফিকভাবে অতিরিক্ত হয়ে যাওয়ার আগেই চিকিৎসা নেবেন। আমি যেটা জোর দিতে চাই, যাদের মৃদু প্রদাহ আছে, মৃদু নিউমোনিয়া আছে, এই অবস্থায় চিকিৎসা করে ফেললে সবচেয়ে ভালো। আমরা জানি বাচ্চাদের এবং বয়স্কদের যখন মৃদু অবস্থা থাকে, সিমটমগুলো সেভাবে ভালোভাবে বোঝা যায় না বা ধরা পড়ে না, তো সিভিয়ার হয়ে যায়। সিভিয়ার হয়ে গেলে চিকিৎসাটা একটু জটিল হয়ে যায়, ইনফেকশন, বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক লাগে, বেশি যত্ন লাগে, হাসপাতালে ভর্তি করতে হয়, নানা রকম অসুবিধা হয়। আমার কাছে মনে হয় এই জন্য আমরা প্রতিরোধের দিকে বেশি নজর দিব, রোগটা অল্প মাত্রায় থাকাকালীন সময় আমরা চিকিৎসার দিকে নজর দিব। আচ্ছা স্যার, আমরা একটু বিস্তারিত আলোচনা করবো। একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আসাদ, আমার ওয়াইফের নাম হইল রেক্সোনা। তো আমার ওয়াইফের হইল এজমা সমস্যা আর কি। এজমা ওই যে ডাক্তার ওই ঘুমাইলে খুব শব্দ হয়, কাশির মতো বাজে। আপনার স্ত্রীর বয়সটা আমাদেরকে একটু বলবেন। 40। আচ্ছা, উনি কি এজমা ডায়াগনোস করে, ডাক্তার ডায়াগনোসিস করে বলেছেন না আপনি নিজেই বলছেন? না না, আমি ডাক্তার দেখাইছি। আচ্ছা, কোনো ওষুধ ব্যবহার করেন এর জন্য? হ্যাঁ, ওষুধ ব্যবহার করে, অনেকগুলি ওষুধ দিচ্ছে, ওষুধগুলি চলতেছে, কিন্তু কোনো পরিবর্তন দেখতেছি না। ইনহেলার ব্যবহার করেন? ইনহেলার দিচ্ছে, তারপর আপনার ওই যে ওষুধ দিচ্ছে, ক্যাপসুল, আরো অনেক ধরনের। আচ্ছা আচ্ছা, দর্শক আপনি আমাদের সাথে লাইনে থাকুন। আমার কাছে মনে হয় যে আপনার স্ত্রীর অ্যাজমা আছে এবং অ্যাজমার মাত্রাটা বেশি। আপনি যে সিমটমটা বললেন, এটাকে আমরা বলি হুইস, বা যদি সাইন হিসাবে বলি আমরা রঙ্কাই বলি। এটা অ্যাজমার রোগীদের একটা অন্যতম লক্ষণ। এবং আপনি স্ত্রী যেহেতু অলরেডি কিছু ওষুধ সেবন করে ডাক্তারের পরামর্শ নিয়ে, আমার কাছে মনে হয় যে এটা সেবন করা সত্ত্বেও যেহেতু কন্ট্রোল হচ্ছে না, ওর অ্যাজমার মাত্রাটা বেশি। মানে আমরা অ্যাজমাকে ভাগ করি কয়েকভাবে, যে মাইল্ড অ্যাজমা, মডারেট অ্যাজমা, সিভিয়ার অ্যাজমা। আপনার ওয়াইফের হয়তো সিভিয়ার অ্যাজমা অথবা অ্যাকিউট এক্সারবেশন। আমরা বলি যে এরকম শীতের সময় অ্যাজমাজনিত রোগগুলো বেড়ে যায়, কারণ শীতের সময় ধুলাবালি এবং অ্যালার্জেনগুলোর মানে আমাদের লাংসে প্রবেশ করে, যার প্রভাবে অ্যাজমার বেড়ে যায়, মাত্রাটা বেড়ে যায়। তো এই সময় আমরা বলি এটা অ্যাকিউট এক্সারবেশন। অ্যাকিউট এক্সারবেশনের চিকিৎসাটা একটু আলাদা, যে রেগুলার যে মেডিসিন আছে তার অতিরিক্ত কিছু ওষুধ ইউজ করতে হয়। নেবুলাইজার ব্যবহার করে দেখতে পারেন, সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে স্টেরয়েড টাইপের ওষুধ খেতে পারেন। আমার মধ্যে স্টেরয়েড টাইপের ট্যাবলেট আছে, ইঞ্জেকশন আছে। যদি আমার মনে হয় আপনার স্ত্রী এখন ইঞ্জেকশন লাগবে না, ট্যাবলেট খেলেই আপনার রোগী, আপনার স্ত্রী ভালো হয়ে যাবে। এটা আপনার সাথে কথা বলে তাই মনে হলো।
ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা একটু বিস্তারিত আলোচনা করছিলাম নিউমোনিয়া সম্পর্কে। এখন স্যার দর্শক একজন আমাদেরকে ফোন দিল, স্যার একটু জানতে চাই অ্যাজমা এটা সম্পর্কে যদি একটু বলেন, লক্ষণ সম্পর্কে। অ্যাজমার মধ্যে শীতের সময় সিজনাল অ্যাজমা একটা কমন ভ্যারিয়েন্ট আমরা বলি যে এফেক্টেড হয়। সারা বছর রুগীরা এসেই বলে আমরা সারা বছর তো ভালো থাকি, এই শীত শুরু হলে আমাদের গত বছর এরকম হয়েছে, এই বছর আবার এই টাইমে এসে আবার অ্যাটাক করলো, আমরা এর জন্য কি করতে পারি। এই গ্রুপের রুগীদের জন্য আমি বলবো এই সিজনাল অ্যাজমা যারা ভুগছেন তাদের জন্য এই সিজনের শুরু থেকেই অ্যাজমার মধ্যে ওষুধের মধ্যে দু ধরনের ওষুধ আছে। একটা হচ্ছে রিলিভার টাইপের ওষুধ, আমরা যেটাকে বলি সালবিটামল অথবা ইপ্রেট্রোপিয়াম ব্রোমাইড, এই রিলিভার টাইপের ওষুধগুলো আর একটা আছে প্রিভেন্টার টাইপের ওষুধ। এই প্রিভেন্টার টাইপের ওষুধগুলো এই সিজনের শুরুতেই ইউজ করে ফেলতে হবে, শুরু করতে হবে। ডাক্তারের পরামর্শ নিয়েই করবেন কোনটা আপনার জন্য প্রযোজ্য সেটা ইউজ করে। এর মধ্যে স্টেরয়েড টাইপের ইনহেলার আছে, আপনার অন্য ব্রঙ্কোডাইলেটর ইনহেলার আছে। আপনার জন্য যেটা প্রযোজ্য সেই ওষুধটা শুরু করতে হবে শীতের শুরুতেই, কারণ শীতের সময় আমরা শ্বাসের মাধ্যমে অ্যালার্জেন গ্রহণ করি। ফুডের মাধ্যমে হতে পারে, আমাদের দেশে ফুডের মাত্রাটা কম থাকে, ডাস্ট এবং যে আমরা ঠান্ডা বাতাস এবং আর্দ্র বাতাস এর প্রভাবে অ্যাজমার প্রকোপটা বেড়ে যায়, শ্বাসনালীর সংকোচনটা বেড়ে যায়, যার কারণে এই অ্যাজমার রোগীটা প্রাদুর্ভাবটা বেড়ে যায়, প্রাদুর্ভাবও বেড়ে যায়, প্রদাহটাও বাড়ে। স্যার একজন দর্শক একটু কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। জি, আমার নাম সুশীল চন্দ্র মিস্ত্রি। জি দর্শক বলেন। জি আমরা শুনছি। সুশীল চন্দ্র মিস্ত্রি, পটুয়াখালী বাউফল থানা। জি, আমি ওই আপনার ওই জায়গায় গেল মাসে আমি ডাক্তার দেখে আসছি, বুঝলি, হেলথ চেক আপ করাইছি। জি, হ্যাঁ, করানোর পরে আমার ওই জাস্ট আপনার আমার সবকিছু ঠিক আছে। আমার আপনার লাংস, কিডনি এগুলো সবই ঠিক আছে। পরে একটা পরীক্ষা দিয়েছিল আপনার সিটি স্ক্যান, মানে প্রস্রাবের থলিতে আর কি সমস্যা। হ্যাঁ, এখন ওটা ওই জায়গায় আপনার 30,000 টাকা চাইছে, পরে করি না। হ্যাঁ, আর আমার সমস্যা এখন নাই। পরে এখন ঠান্ডার আমার সমস্যা, আমি প্রতিদিন একটা অ্যারন খাইতেছি হেলথ কেয়ারের, আর ফুল মেটাল গ্যাসটা আনছি প্রত্যেক দিন। এই এখন দেখা গেছে শীতের সময় খুব সমস্যা হয়। মানে সমস্যা কি, আমি সারাদিন দোকান ব্যবসা করি, সারাদিন থাকি, ঘুম থেকে উঠলে মানে যদি একটু জল টল লাগাইলে মনে করেন প্রচন্ড কাশ হয়, কাশ হইলে কফটা বের হয়ে যায়। যতক্ষণে কফ না বের হবে ততক্ষণে দেখা যাইতেছে আপনার যে কি কষ্ট হয়, খালি কাশ হয়। যখন কফটা পুরো বের হয়ে যায় তাহলে সারাদিন ক্লিয়ার। এটা কেন এখন ঠান্ডার জন্য কেন হয়, তাই এরকম হইতেছে কেন? আমি ডাক্তার দেখাইছি অনেক জায়গায়, এখন লাস্টে দেখাই আসছি, এই ঠান্ডার জন্য দেখাই নাই, দেখাই আসছি অন্য মানে আমি হেলথ চেক আপ করাইছিলাম। এখন স্যারের সাথে একটু কথা বলবো যে আমি কি করলে কি হবে স্যারের সাথে। জি ধন্যবাদ দর্শক, আপনি আসলে এক্সিকিউটিভ চেকআপ করিয়েছেন। স্যার উনি বলেছিলেন ওনার হচ্ছে গিয়ে অ্যাকিউট এক্সাজারবেশন অফ অ্যাজমা হয়েছে, আমি একটু সারাংশটা বলছি, সাথে ওনার কিছু ইউরোলজিক্যাল প্রবলেম অ্যাসোসিয়েটেড হয়েছে। এই ক্ষেত্রে স্যার উনি এখন কি করতে পারেন? জি, আমার কাছে মনে হয় যে আপনি এখন যে সমস্যাটা হচ্ছে আপনার রেসপিরেটরি সমস্যা, আপনার কফ হচ্ছে, এটা অ্যাজমা যেটা ছিল আপনি দুইটা ওষুধ ইউজ করেন, আপনি বলেছেন অ্যারন এবং দুই ধরনের ওষুধ ইউজ করেন, এটা চালাবেন। সাথে আপনাকে একটু অ্যাসেস করে দেখতে হবে এটা কি আপনার ইনফেকশন আছে। আমার কাছে মনে হয় যেটা আপনার অ্যাজমাটাই বেড়েছে, অ্যাজমা একটু স্টেপ আপ করা লাগতে, একটু অ্যাজমার ওষুধটা একটু অ্যাকিউট এক্সারবেশনের জন্য কয়েকদিনের জন্য আপনাকে একটা স্টেরয়েড টাইপের ট্যাবলেট নিতে হতে পারে অথবা অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে। আমার কাছে মনে হয় আপনি একজন রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন, খুব সহজেই এটা নিরাময় সম্ভব। আর আপনার যেটা মেডিকেল চেক আপ করার পরে যে সমস্যাটা এসেছে এটা সম্ভবত ইউরোলজিক্যাল প্রবলেম, আপনাকে স্টোন সন্দেহ করেছে হয়তো, সেটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, সেটা এখন যেহেতু সমস্যা নেই আপনি পরে যে কোনো সময় করে আপনি ইউরোলজি ডক্টরের সাথে অথবা আমাদের যে যেখানে চেক আপ করেছেন সেখানে যোগাযোগ করতে পারেন। দর্শক আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন, আর সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও। স্যার আমরা তো জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তার মধ্যে স্যার ভ্যাকসিনেশন তো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের এইসব রেসপিরেটরি ডিজিজগুলো কন্ট্রোলের ক্ষেত্রে। স্যার একটু রোল অফ ভ্যাকসিনেশন জানতে চাই ইন টার্মস অফ অ্যাজমা অর এনি ফর্ম অফ রেসপিরেটরি ডিজিজ। জি ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বলি যারা ক্রনিক লাং ডিজিজে ভুগছেন,
এটা অ্যাজমা হতে পারে, এটা সিওপিডি হতে পারে, এবং লাং ফাইব্রোসিস হতে পারে, ব্রঙ্কিকটাইসিস হতে পারে, ইভেন ক্রনিক প্রদাহজনিত শরীরের অন্য যে কোনো সমস্যা, এটা হার্ট ডিজিজ হতে পারে, কিডনি ডিজিজ হতে পারে, লিভার ডিজিজ হতে পারে, সবাইকে নিউমোনিয়ার ভ্যাকসিন দিয়ে নেবেন। এবং এটা নিউমোনিয়ার ভ্যাকসিন অনেক রকম আছে, কিছু ভ্যাকসিন আছে প্রতি 5 বছর পর পর দিতে হয়, আর কিছু ভ্যাকসিন আছে প্রতি বছর, মানে লাইফ টাইম একবার দিয়ে পরে মাঝে মাঝে এটা ফলো আপ করতে হয়। আর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন প্রতি বছর দিতে হয়। যারা দীর্ঘমেয়াদী শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছেন, শ্বাস প্রশ্বাসের রোগে ভুগছেন, তারা অবশ্যই প্রতি বছর আপনার ইনফ্লুয়েঞ্জার টিকা দিয়ে নেবেন। ইনফ্লুয়েঞ্জার টিকা দিলে আপনি ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসটা আছে, এই ভাইরাসের প্রভাবে যে ক্ষতিকর ইফেক্টটা হয় সেটা থেকে আপনি মানে প্রোটেকশন পাবেন। স্যার, আমরা আরো বিস্তারিত আলোচনা করব। একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। জি জি। হ্যালো দর্শক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল লতিফ, মিরপুর কাজীপাড়া থেকে বলছি। আমার করোনা হয়েছিল, ওই তখন আমাকে কিছু ওষুধ দিয়েছিল করোনার পরে, মানে অ্যাজমা বা নিউমোনিয়ার, এগুলা অনেকগুলো ওষুধ দিয়েছে। তো এখন আমি ওষুধগুলোর মধ্যে 2-3টা ওষুধ খাচ্ছি। জি। একটা হলো ডক্সিভা 200, আর আমাকে সালটিকা দিছিল ক্যাপসুল, ওই যে 2 বার করে টানার জন্য। এগুলা টানলে একটু খারাপ লাগে, তো মাঝে মধ্যে একটু বন্ধ রাখি স্যার। আর কোভিডাল 10 দিয়েছিল ডক্সিভা 200 এবং রূপা, এগুলা খাচ্ছি। এর মধ্যে ডক্সিভাটা কন্টিনিউ করলে মনে হয় যেন ভালো লাগে, আর মাঝে মাঝে একটু বেশি হলে ওই সালটিকাটা টানি। তো এখন আমার করণীয় কি? এগুলা কি সব ওষুধ খাইতে হবে একসাথে, টানতে হবে? এটাই আমার পরামর্শ। জি জি, দর্শক ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এখানে এনেছেন। আসলে মানে পোস্ট কোভিডে অনেকে আক্রান্ত হয়েছেন, এখন অনেকে কিছু কিছু সমস্যা এখনও ভুগছেন। আপনার সমস্যাটা যতটা না পোস্ট কোভিড, আমার কাছে মনে হয় আপনার পোস্ট কোভিডের সাথে অ্যাজমার সমস্যাও দেখা দিচ্ছে। আপনার হয়তো অ্যালার্জি আছে, আপনি জানতেন না, বা জানলেও এটাকে সেভাবে অ্যাড্রেস করেন নাই। আমার কাছে মনে হয় এই স্টেজে, এখন কোভিড তো অনেক আগে আপনি আক্রান্ত হয়েছেন, এর মধ্যে অনেক সময় চলে গেছে, এই স্টেজে আপনি একটু ভালো করে ইভ্যালুয়েট করে দেখেন আসলে আপনার অ্যাজমা আছে না সিওপিডি আছে, কোনো লাং ডিজিজ আছে কিনা। এটার জন্য কিছু এক্সরে, সামান্য কিছু পরীক্ষা করলেই আপনি এটা বের করতে পারবেন। আপনি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া এভাবে ওষুধ খাওয়াটা আমি জাস্টিফাইড মনে করছি না। এই স্টেজে আপনি আপনার যে প্রশ্নটা, এটা সঠিক প্রশ্ন, এটা সমাধানও খুব জটিল নয়। দু একটা পরীক্ষা করে আপনি যদি অ্যাজমেটিক হন, আপনি সালটিকা নয়, সালটিকাটা হচ্ছে আমরা বলি রিলিভার টাইপের ওষুধ, এটা যখন সমস্যা হয় তখনই ইউজ করতে হয়। প্রিভেন্টার টাইপের ওষুধ আপনার লাগবে, সেটা অন্য আইসিএস হতে পারে, স্টেরয়েড টাইপের। ডক্টর আপনাকে আমার মনে হয় যথাযথভাবে গাইড করতে পারবে। আপনি একটু ডক্টরের পরামর্শ নিন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ হতে পারে, আপনি পরামর্শ নিয়ে আপনার রোগটা সঠিকভাবে নির্ণয় করে তারপরে ওষুধ খান। কোভিড আক্রান্ত হওয়ার এতদিন পরে আপনি ডক্সিভা খেয়ে যাচ্ছেন বা অন্য কিছু খেয়ে একটু উপশম নিচ্ছেন, এটা আসলে জাস্টিফাইড না। আপনার কাছে যে প্রশ্ন আপনার মনে উদিত হয়েছে, আমার কাছে মনে যথার্থ। আপনি একটু ব্যবস্থা নেন, ব্যবস্থা নিলে আপনি এটার একটা সঠিক উত্তর পাবেন এবং সেভাবে আপনি নিজের ফুসফুসের যত্ন নিতে পারবেন। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা একটু আলোচনায় ফিরে আসি। স্যার, আপনি ভ্যাকসিনেশন নিয়ে বলেছিলেন। স্যার, শীতকালে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা একটু উত্থাপন করতে চাই, ফুড হ্যাবিট। তো শীতকালে আসলে ফুড হ্যাবিটটা কীরকম হওয়া লাগে, স্পেশালি ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে, বা যারা প্রোন টু ডেভেলপ এনি ফর্ম অফ ডাস্ট অ্যালার্জি? জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে শীতে সময় মানে অ্যাজমেটিক রোগী এবং সিওপিডি রোগী, লাংসের যে কোনো রোগী পলিউশনের দ্বারা আক্রান্ত হয় বেশি। অ্যালার্জি, এই সমস্ত ডাস্টের মধ্যে কিছু অ্যালার্জেনও আছে। অ্যালার্জেন যখন শরীরে প্রবেশ করে তার প্রভাবে অ্যাজমাটা বেড়ে যায়, আর পলিউটেন্ট প্রবেশ করার পরেও অ্যাজমা বাড়ে, এবং সিওপিডি এবং অন্য ব্রঙ্কিকটাইসিস এবং ফাইব্রোসিস এগুলোও বেড়ে যায়। এর সিমটমগুলো বেড়ে যায়, প্রদাহ বেড়ে যায়, এবং এর মাত্রাটাও বেড়ে যায়। এই জন্য আমার কাছে মনে হয় যে শীতের সময় খাওয়ার মধ্যে যেটা করতে হবে, বেশি পরিমাণে একটু কুসুম গরম পানি খেতে হবে,
একটু বেশি পরিমাণে খেতে হবে, ক্লিনলিনেসটা মেনটেন করতে হবে। বিশেষ করে আমরা শীতের সময় হাত কম ওয়াশ করি, গোসল একটু কম করি, ক্লিনলিনেসটা মেনটেন করতে হবে। আমরা বলি হাইজিন, এটাকে একটু শীতের সময় আমরা যেটাকে অবহেলা করি, এটা অবহেলা করাটা ঠিক হবে না। এবং ইনডোর এবং আউটডোর পলিউশন এই সময় বেড়ে যায়। বাইরে গেলে আমরা মাস্ক ব্যবহার করতে পারি, মেয়েরা অনেকে স্কার্ফ ব্যবহার করতে পারে, মানে আমরা শ্বাসনালীর মধ্যে যেতে সরাসরি ঠান্ডা বাতাসটা এবং পলিউটেন্ট যে এয়ারটা আছে সরাসরি প্রবেশ করতে না পারে। সেই জন্য আমরা একটু কিছু প্রোটেকশন করা উচিত। আর খাওয়া দাওয়ার মধ্যে বললেন ইমিউন বুস্ট আপের জন্য শীতের সময় আমরা অনেক সবুজ শাক সবজি বেরোয়, এগুলোর এবং ফলমূল বেরোয়, এগুলি আসলে আমরা প্রচুর পরিমাণে গ্রহণ করতে পারি, যাতে আমাদের ইমিউনিটিটা বুস্ট আপ হবে এবং আমাদের ইনফেকশনের প্রভাবটা, ইনফেকশন কম হবে, ইনফেকশন আমরা প্রতিরোধ করতে পারবো। আচ্ছা, এটার সাথে স্যার ভিটামিন সিও আমরা মনে হয় একটু বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল আছে, সাইট্রাস টাইপের যে কোনো ফল আমরা এটাই গ্রহণ করি। স্যার আমরা একটু বিস্তারিত আলোচনা করব। একজন দর্শক একটু কানেক্ট হতে যাচ্ছেন, কলটি একটু রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, জয়নাল থেকে বলছি। ওয়ালাইকুম আমার আসসালাম। আব্বার বয়স প্রায় 75 বছর। জি। তো মনে যে একটু রাস্তা হাঁটলে বা কোনো কাজ করলে খুব হাঁপিয়ে উঠছেন, মানে দম পাচ্ছেন না, এরকম দম ফুরিয়ে যাচ্ছে, এরকম হয় কোনো কাজে মানে করতে পারে না। তো এই ক্ষেত্রে এখন কি করতে পারে না? জি জি, ধন্যবাদ দর্শক, আপনি খুবই কমন একটা সমস্যার কথা বললেন। বয়স হলে মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা একটু হ্রাস পায়, আপনারা জানেন। আমাদের এই ফুসফুসের কার্যক্ষমতাও হ্রাস পায় এবং এই বয়স এখন মানুষের, আমরা জানি গড় আয়ু এখন বাড়ছে, বাংলাদেশে বাড়ছে, পুরো পৃথিবীতেও বাড়ছে। এর কারণে ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস পেয়ে সিওপিডি হয়। আপনার আব্বার আগে কোনো রোগ যদি ফুসফুসে নাও থেকে থাকে, এই সময় সিওপিডি আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং শীতের সময় ডাস্ট এবং আমি যেটা বললাম যে ঠান্ডা বাতাসের প্রভাবে এটা বেশি হয়। আরেকটা জিনিস ওনার ক্ষেত্রে খেয়াল করতে হবে, মানে হার্টের কন্ডিশন কেমন আছেন। হার্টেও এই সময় অসুবিধা হয় শীতের প্রভাবে। শীতের মধ্যে যাদের আগে থেকেই হার্ট ডিজিজ আছে, বয়স্ক মানুষ, যদি নাও থেকে থাকে তাহলে লাংসের দিকে বেশি খেয়াল রাখতে হবে। হার্টের দিকেও সমস্যা, যদি আগে থেকে কোনো মানে প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ থাকে সেটার দিকেও একটু ইভ্যালুয়েশন করতে হবে। ওনার যেটা সমস্যা বললেন, যেটাকে আমরা বলি যে এক্সারশনাল ব্রেথলেসনেস হচ্ছে, অধিকাংশ সময় সিওপিডি আক্রান্ত রোগীদের এটা হয়ে থাকে এই বয়সে। আপনি যে বয়সে বললেন, ওনার ক্ষেত্রে যেটা বলি, উনি যেহেতু 75 বয়স হয়েছে, এখন শীতের সময় এসেছে, ওনাকে এক্সট্রা কেয়ার নিতে হবে। এর মধ্যে আমি অলরেডি কিছু বলেছি। আপনি ওনাকে, যেহেতু একটা সিমটম হচ্ছে, এটা ভালো করে 2-1টা পরীক্ষা করলেই, এটা এক বুকের একটা এক্স রে, একটা ইসিজি, ইকো, 2-1টা পরীক্ষা করলেই, স্পাইরোমেট্রি 2-1টা পরীক্ষা করলেই আসলে রোগটা নির্ণয় করা বা ইভ্যালুয়েশন হয়ে যায়। এটা ইভ্যালুয়েশন করে যথাযথ চিকিৎসা নিলে আমার মনে হয় ওটা অন্যান্য উপশম হবে। আর আপনি ভ্যাকসিনেশন করে নিতে পারেন। 65-এর পরে যে কোনো কাউকে আমরা এই নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিতে পারি, দেওয়া এটা ইন্ডিকেটেড। সুতরাং আমরা ওই বয়স, ওনার ক্ষেত্রে এটা প্রযোজ্য, আমরা ওনাকে ভ্যাকসিনেশন করে নিতে পারেন। আর বাকি যে সমস্ত মেজারগুলি আছে অলরেডি আমি বলেছি, এগুলো গ্রহণ করতে পারেন। আমার মনে হয় এতেই উনি ভালো থাকবেন। স্যার, আমরা আলোচনা করছিলাম ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি আর নিউমোনিয়া সম্পর্কে বিরতিতে যাবার আগে। এখন স্যার একটু জানতে চাই আপনার কাছে পালমোনারি ইডেমা আর প্লুরাল এফিউশন, যেটা আমরা বুকে পানি আসা সহজ বাংলা ভাষায় বলি, এই দুটো সম্পর্কে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে পালমোনারি ইডিমা একটা কমন সমস্যা। পালমোনারি ইডিমা লাংসের মধ্যে আমরা বলি বুকের মধ্যে পানি জমা, মানে চলিত ভাষায় বলি বুকের মধ্যে পানি জমা। পানি আসলে বুকের মধ্যে 2 জায়গায় জমে, লাংসের মধ্যে একটা জমে, এটাকে পালমোনারি ইডিমা বলি। আর লাংসের বাইরে এবং মানে পাঁজরের মাঝখানে একটা স্পেস আছে, এটা প্লুরাল স্পেস বলি। এই প্লুরাল স্পেসটা খুবই মানে ছোট একটা স্পেস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানুষের মানে শ্বাস প্রশ্বাসের জন্য। এই জায়গাতে পানি জমে, এটাকে আমরা বলি প্লুরাল এফিউশন। 2টা পালমোনারি ইডিমা এবং প্লুরাল এফিউশন হয় আমাদের একটা কমন সমস্যা। যাদের হার্ট ডিজিজ আছে, লাং ডিজিজ আছে ক্রনিক, কিডনি ডিজিজ আছে, লিভার ডিজিজ আছে, তাদের মধ্যে এই পানি জমার প্রবণতাটা বেশি থাকে। এছাড়া আরও বুকের মধ্যে ইনফেকশন, শরীরের অন্য কোথাও ইনফেকশন, লিভারে ইনফেকশনের কারণে পানি আসে, লাংসের মধ্যে প্লুরাল স্পেসে পানি জমা হয়। এটাকে আমরা বলি প্যারানিউমোনিক এফিউশন বা এফিউশন ডিউ টু নিউমোনিয়া। হ্যাঁ,
তারপরে আবার কিছু কারণে পানি আসে, সেটা হচ্ছে ম্যালিগনেন্ট কারণে, ক্যান্সারজনিত কারণে। এটা সবচেয়ে মারাত্মক যে প্লুরাল এফিউশন চলে আসলো। সাধারণত লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, অন্য যে কোনো ক্যান্সার যখন প্লুরাল স্পেসে চলে আসে তার প্রভাবে পানিটা জমা হয়। এই ধরনের পানির আলাদা একটা ক্যারেক্টার, প্রতিটা কজ অনুসারে পানির ক্যারেক্টারিস্টিক আলাদা। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে থোরাকোসেন্টেসিস বা যখন হচ্ছে আমরা এটা পানিটা অপসারণ করে থাকি একটু রিলিফ দেওয়ার জন্য, এটা আসলে স্যার কতটুকু ml ফ্লুইড থাকলে আসলে এটা ইন্ডিকেটেড? জি ধন্যবাদ। আসলে প্রথম কথা হচ্ছে যে আমার প্লুরাল স্পেসের মধ্যে পানি আছে এটা আমরা কনফার্ম করব। এক্সরে করলেই, কিছু ফিজিক্যাল এক্সামিনেশন এক্সরে করলে আমরা বুঝতে পারবো যে প্লুরাল স্পেসের মধ্যে পানি আছে, প্লুরাল এফিউশন আছে। তো প্লুরাল এফিউশন আমরা ডিটেকশনের জন্য এক্সরে করে থাকি, আল্ট্রাসাউন্ড করে থাকি, সিটি স্ক্যান করে থাকি। সাধারণত আমরা এক্সরেতে যখন প্লুরাল এফিউশন দেখা দেয় তখনই আমরা বলি যে বুকের মধ্যে 500 ml এর কাছাকাছি পানি চলে এসছে, হ্যাঁ, মানে প্লুরাল স্পেসে। এছাড়া এর আগে সাধারণত এক্সরেতে ধরা পড়ে না। আল্ট্রাসোনোগ্রাফি অনেক কম পানি ধরতে পারে। এটা আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় যে 200 ml 150 ml পানি ওরা বলে দিতে পারে যে পানি আছে। তবে আমার কাছে মনে হয় যে যখনই আপনার কস্ট আইডেন্টিফাই হবে না, যে আপনার আগে থেকে কোনো লোন ডিজিজ ছিল না, মানে আপনার হার্ট ডিজিজ নাই, আপনার কিডনি ডিজিজ নাই, লিভার ডিজিজ নাই, কোনো ক্রনিক ডিজিজ নাই, অথচ হঠাৎ করে বুকে প্লুরাল স্পেসের মধ্যে পানি জমা হয়ে গেল, তখন কজটা জানার জন্য আমরা পানিটা বের করে এটা পরীক্ষা করে দেখি পানিটা ক্যারেক্টারিস্টিকটা কেমন। সাধারণত 300 ml এর বেশি থাকলে আমরা পানি বের করতে বলি। 300 ml এর নিচে থাকলে সুই দিয়ে পানি বের করা ঝুঁকির আছে, ইনজুরি হওয়ার ঝুঁকি থাকে, লাং ইনজুরি হতে পারে, ডায়াফ্রাম ইনজুরি হতে পারে, এই জন্য আমরা সাধারণত অ্যাভয়েড করি। এরপরে স্যার আপনার আসলে ফ্লুইডটা পরীক্ষা করার পরে মনে হয় ওই অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকি। যদি নিউমোনিয়ার কারণে হয়, নিউমোনিয়ার চিকিৎসা দিলে এটা ঠিক হয়ে যায়, সময় একটু বেশি লাগে, এই জন্য ওষুধটাও বেশি দিন দিতে হয়। যদি অন্য কোনো ক্রনিক ডিজিজের কারণে হয়ে থাকে সেটা চিকিৎসা করলে, এবং এই সেক্ষেত্রে সাধারণত প্লুরাল স্পেসের মধ্যে অ্যালবুমিনের পরিমাণ কম থাকে, অ্যালবুমিন রিপ্লেস করলে সেটা সাধারণত ঠিক হয়ে যায়। ক্যান্সারের কারণে যদি হয়ে থাকে, কোন ক্যান্সারের কারণে হয়েছে সেটা ডিট করে আমরা সাধারণত সেই ক্ষেত্রে পানিটা সহজে যেতে চায় না, আমরা টিউব দিয়ে দিই, আমরা বলি টিউব থোরাকোস্টমি করে দিই পানিটা বের করে দেওয়ার জন্য। আরও কিছু উপশম করার জন্য আরও কিছু প্রক্রিয়া আছে। তো বের করে আমরা একসময় জায়গাটা ক্যান্সারের কারণে যদি হয়ে থাকে তাহলে সিল করে দিই। সিল করে আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি, যেটা যাওয়ার জন্য, যে ক্যান্সারের জন্য যেটা প্রয়োজন সেটা অনুসারে চিকিৎসা দিলে সাধারণত এই সমস্যার সমাধান হয়। খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন জানতে পারলাম স্যার। একটু জানতে চাই, আপনি বলছিলেন স্যার ব্রঙ্কিয়াল অ্যাজমা আর সিওপিডির ব্যাপারে, যেগুলো হচ্ছে ক্রনিক ডিসঅর্ডার, এই দুটার মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? জি ধন্যবাদ আপনাকে। আসলে বেসিক পার্থক্যটা অনেক, যদিও সিমটমগুলো প্রায় কাছাকাছি। সিমটমগুলোর মধ্যে উভয়েরই কাশি হয়, উভয়েরই বুকে চাপের কথা বলে, উভয়ই শ্বাসকষ্টের কথা বলে। তবে অ্যাজমার ক্ষেত্রে সাধারণত শ্লেষ্মাটা মানে স্পুটাম কম থাকে, সাধারণত ড্রাই থাকে কাশিটা। সিওপিডিতে কিছু শ্লেষ্মা থাকে, অনেকের অনেক বেশি থাকে, কারো কম থাকে, কম বেশি শ্লেষ্মা থাকে। আর এছাড়া ইটিওলজিক্যাল পার্থক্য, মানে কজটা কি। অ্যাজমা সাধারণত আমরা বলি যে অ্যাজমা অ্যালার্জি থেকে হয়ে থাকে, অ্যালার্জিজনিত সমস্যা যাদের থাকে তাদের অ্যাজমা হয়। যারা ধূমপান করে, পরিবেশ দূষণের শিকার, অথবা যে কোনো ধরনের পরিবেশ দূষণের শিকার, তাদের ক্ষেত্রে, অথবা জেনেটিক কোনো প্রভাব আছে, যেমন আমরা যে বলেছি আলফা-1 নিউট্রিশন ডেফিসিয়েন্সি, এরকম কিছু রোগ থাকলে তাদের ক্ষেত্রে সিওপিডি হয়। মূল পার্থক্যটা হচ্ছে চিকিৎসা এবং এর মানে প্রভাবটা। আচ্ছা স্যার, এখান থেকে একটু আপনাকে জানতে চাচ্ছিলাম স্যার, এই যে ব্রঙ্কিয়াল অ্যাজমা হোক বা সিওপিডি হোক, এই দুইটার ক্ষেত্রে রোল অফ স্টেরয়েডটা কি আসলে? জি ধন্যবাদ। রোল অফ স্টেরয়েড অ্যালার্জি ক্ষেত্রে, যে অ্যাজমা অ্যালার্জি জনিত সমস্যা হচ্ছে অ্যাজমা ক্ষেত্রে রোল অফ স্টেরয়েডের রোল অনেক বেশি, কারণ স্টেরয়েড সাধারণত অ্যালার্জিজনিত সমস্যাগুলোর একটা অন্যতম একটা চিকিৎসা উপকরণ। এটা আমরা স্টেরয়েডগুলো ওরালি দিতে পারি, ইনজেক্টেবল দিতে পারি যখন প্রদাহটা বেশি থাকবে, শ্বাসকষ্ট বেশি থাকবে, রোগের মাত্রাটা বেশি থাকবে। আর যখন কম থাকবে তখন আমরা ইনহেল ফর্মে স্টেরয়েড দিতে পারি। যে কোনো ধরনের স্টেরয়েড দিয়ে, ইনহেল ফর্মে স্টেরয়েড দিয়ে, আসলে এখন বলা হয় যে অ্যাজমা রোগী ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে তার ইনহেল ফর্মে স্টেরয়েড শুরু করতে হবে, তাহলে তার শ্বাসনালীতে যে অ্যালার্জির যে প্রভাবটা আছে এই প্রভাবটা কমে আসবে, এটা রোগটাও প্রিভেনশন হবে, ধীরে ধীরে অ্যালার্জির প্রভাবটা চলে যাবে এবং একটা পর্যায়ে গিয়ে রোগীটা লং টার্ম মানে রিমিশনে থাকে এবং অনেকে ভালো হয়ে যায় বলে। জি স্যার, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করলাম। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আজকের আলোচনা সম্পর্কে যদি কোনো পরামর্শ থাকে। জি ধন্যবাদ। দর্শক, আসলে শীত ঢাকায় চলে এসেছে অলরেডি।
সারা দেশে শীতের প্রকোপ শুরু হয়ে গেছে। যারা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের সমস্যায় আছেন, যাদের বয়স কম এবং যাদের বয়স বেশি, যারা অন্য কোনো প্রদাহজনিত শরীরের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে একটু অতিরিক্ত যত্ন নিতে হবে। যত্নের মধ্যে আমি যেটা বলেছি যেটা খাদ্যাভ্যাস, যেটা প্রিভেনশন, ঠান্ডা বাতাস এবং আর্দ্রতা রোধ করার জন্য যেটা করতে হবে সেটা খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। একটু হ্যান্ড হাইজিন এবং আদার হাইজিনগুলো মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইনডোরের মধ্যে, ঘরের ভিতরে এবং ঘরের বাইরে পলিউশনটা একটু কমানোর, যাতে একটু প্রিভেনশনের চেষ্টা করতে হবে। একটু মোবিলিটি থাকতে হবে, একটু হালকা এক্সারসাইজ করতে পারলে ভালো। এই ধূমপান থেকে অবশ্যই দূরে থাকবেন। যাদের ভ্যাকসিনেশন দরকার, যে গ্রুপ কথাগুলো বললাম সবারই ভ্যাকসিনেশন আসলে দরকার। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে দিবেন, নিউমোনিয়া ভ্যাকসিন যাদের ক্ষেত্রে বলছে তারা দিবেন। রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস একটা ভাইরাস, এটা ভ্যাকসিন এসেছে, বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য বেশি, বাচ্চাদের ক্ষেত্রে দিয়ে যদি দেওয়া সম্ভব হয় দিয়ে ফেলবেন। যারা কোভিডের ভ্যাকসিন এখনও দেন নাই, আমার মনে হয় দিয়ে ফেলা ভালো। একটু প্রোটেক্টেড থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আলোচনা করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। জি, দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি শীতকালে ফুসফুসের যত্ন সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।